সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস মিলছে না, যার বর্তমান বাজার দর প্রায় 163 কোটি টাকা। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমিতে এলজিআরডি উপদেষ্টা জানান, এ বিষয়ে অনুসন্ধান শেষে ব্যাংকের 7 কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তবে সমবায় ব্যাংকের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ স্বর্ণ লোপাট করেছে। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সমবায় ব্যাংকের মতিঝিলের এই শাখা থেকে 2020 সালে 4 মাসে 12,000 ভরি স্বর্ণ উধাও করে দেয় নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগে 2021 সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে সমবায় ব্যাংক। ব্যাংকের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে সমবায় ব্যাংকের ভল্টে। পরে ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ নিয়ে যায় কোম্পানিটি। ব্যাংকের যে টাকাটা ব্যাংকের টাকা দিয়ে নিতে, যার জন্য এখানে যখন তারা ছিল ওই সেকশন তারা চালাইতো, তারা এটা অন দ্য স্পটে বুঝতে পারে নাই। কারণ কাস্টমার দিতেছে, টাকা নিতেছে, আমার গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, গোল্ড নিয়ে দিতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্য কেউ নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেয়। এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ রোববার কুমিল্লার এক অনুষ্ঠানে 12,000 ভরি স্বর্ণ লোপাটের ঘটনা জানান। বলেন, বিষয়টি তদন্ত করছে দুদক। তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। তারা হয়তো তদন্ত করে যেটা পাবে, যারা এখানে কালপিট তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি। এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সমবায় ব্যাংকের 7 জন কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুদক। 2021 সালে অক্টোবরে চার্জশিট দেয় সংস্থাটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করে আদালত। আইনজীবীরা জানান, সাজাপ্রাপ্ত হওয়ায় নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে তাকে। এখন কারাবন্দী হিসেবেই জামিন আবেদন করবেন তিনি। রোববার সকালে সিএমএম আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার দণ্ড মাথায় নিয়েই আসেন আত্মসমর্পণ করতে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল তার অনুসারীদের ভিড়। আদালতে আত্মসমর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েই তার এ সিদ্ধান্ত। পরে তার আইনজীবী জানান, রাজনৈতিকভাবে নয়, আইনি পথেই এ মামলা মোকাবেলা করবেন তিনি। শিগগিরই উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করবেন তারা। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুরের আরেক আইনজীবীর দাবি, ভিকটিম জয়ের সঙ্গে রায় দেয়া বিচারকের ছবি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন, যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলাটি হয় 2015 সালে। সে মামলায় গত বছরের 17 আগস্ট পলাতক দেখিয়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় মাহমুদুর রহমানকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছর স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য সাজা স্থগিত করা হয়। এ বিষয়ে শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা জানান, 2 থেকে 3 দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। শর্ত অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, সেক্ষেত্রে তাকে মাহমুদুর রহমানের মতো কারাগারে যেতে হবে না। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত।
নোয়াখালীতে বাড়ি ঘেরাও করে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী ও তার লোকজন পরিকল্পিতভাবে হামলার পর গণপিটুনির নাটক সাজায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে আহত 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে 2টি মামলা করেছে গ্রাম পুলিশ। নোয়াখালীতে গণপিটুনির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যায় মেঝেতে ফেলে পেটানো হচ্ছে আব্দুস শহীদকে। গণপিটুনিতে নিহত আব্দুস শহীদ চরমটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শনিবার দুপুরে শহীদ সহ 4 জনকে ইসমাইল মোহরির বাড়ি থেকে আটক করে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুস শহীদের। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর নেতৃত্বে হামলার অভিযোগ ভুক্তভোগীদের, তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। এরপরে আমার নোটটা করে দিব, আমার ইচ্ছা মতো মারছে মায়ের। এরপর আমার কি করছে, তুই এখানে বসে থাক, তোরা ছাড়ে দেবো। ওখান থেকে আনি দেখেন আমার কি অবস্থা করছে। এরা কয় আমরা নাকি সন্ত্রাস। আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আমার কারোর সাথে আমার ইউনিয়নের শত্রুতা আমি আছে কিনা আপনি জিজ্ঞেস করেন ভাই। কোনো কাজের সাথে আমি অতীত জড়িত ছিলাম না, এখনো জড়িত নেই। এখন হয়তো আমার অ্যান্টি পার্টির লোক হওয়াতে সে হয়তো আমার দিচ্ছে আর কি। এরই মধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস তাদের। সদরঘাট মডেল থানাতে 2টি মামলা হয়েছে, একটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর একটি গণপিটুনির মামলা হয়েছে। তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে শীঘ্রই। এদিকে অস্ত্র আইনে করা মামলার আসামিদের মধ্যে আহত 3 জনের নামও রয়েছে। এছাড়া নিহত আব্দুস শহীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে কমিশনের অপেক্ষায় বসে থাকবে না সরকার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো বলেন, ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন। তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শিরোনামে এ আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে, তথ্য অধিকার আইন সংস্কার করতে হবে। এক কর্তৃত্ববাদ থেকে দেশ আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। এমন কথা বলা হচ্ছে আজকে 2 দিন পর হয়তো এনজিওর কাছে নির্দেশনা আসতে পারে, লিখিত বা অলিখিত, যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে, ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে, জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে, যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের যারা মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে, তাদের ফান্ড রিলিজ করা যাবে না, এই নির্দেশনা আসতে পারে। So we have to be all very careful. তথ্য অধিকার নিশ্চিতের আন্দোলন ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, তথ্য অধিকার ঠিক না থাকলে কোনো অধিকারই নিশ্চিত হবে না। এখন সমস্যাটা হয়েছে কি, যখন এই আইনটা হয়, এই আন্দোলনের সাথে শাহিনা আপা কারেক্টলি বলেছে, আমি ইনভলভ ছিলাম। ঢাকার বাইরে বিভিন্ন পরামর্শমূলক সভা হয়েছে, অন্তত 2 জায়গায় গিয়েছিলাম, মনে আছে। তারপর কেন জানি আমাদের আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আমরা বদিউল আলম মজুমদার ভাই কারেক্টলি বলেছে, আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। আগের সরকার বাংলাদেশে এক জঘন্য শাসনের উদাহরণ তৈরি করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা 2 সপ্তাহে অন্তত 1000 মানুষ হত্যা করেছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন
তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, এই অন্তর্বর্তী সরকারের অনেকে 111 সরকারের সাথে জড়িত ছিল, তাদের বিষয়ে সতর্ক হওয়া উচিত। হাফিজ উদ্দিন বলেন, উপদেষ্টাদের উচিত জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা এবছরে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 158 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1221 জন। বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 228 জন এবং উত্তর সিটিতে 206 জন। আর নিহতদের মধ্যে 5 জনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি 3 জনের মধ্যে 1 জন ঢাকা উত্তরের এবং অন্য 2 জন বরিশাল ও খুলনা বিভাগের। 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1090 জন। মোট ছাড়পত্র পেয়েছেন 26,331 জন। উপসর্গ থাকার পরও NS1 পরীক্ষায় শনাক্ত হচ্ছে না ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, উন্নত মানের কিট ব্যবহার না করাই এর কারণ। ফলে মৃত্যুসহ নানা ঝুঁকিতে পড়ছেন রোগীরা। ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধরন ডেন2তেই বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। কিছুদিন ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর প্রাণহানি ছাড়িয়েছে 150। আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টি, এডিস মশার ঘনত্ব সহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের মাস সেপ্টেম্বর। তবে অক্টোবরেও থাকবে এর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, অনেক সময় পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে না, ফলে শেষ মুহূর্তে হাসপাতালে গিয়েও তেমন কিছু করার থাকে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, NS1 নেগেটিভ হওয়ার কারণে অনেকগুলো রোগী বাসায় থেকে যায়, বাসায় স্টে করে, এবং যখন আমাদের কাছে আসে একদম খারাপ অবস্থায় আসে। ব্লিডিং নিয়ে আসে, প্রেশার নাই, আপনার পালস নাই, বুকে পানি, পেটে পানি, অজ্ঞান, কিছু নেই। আমাদের কমিউনিটিতে এখন বলছি সবচেয়ে বেশি সেরোটাইপ 2 আর সেরোটাইপ 3 আছে, এবং এই সেরোটাইপ 2 সেন্সিটিভিটি বলা হচ্ছে অনেক কম NS1 কিটে। ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের জন্য NS1 এর উপর টোটালি ডিপেন্ড করি না। আমরা এখন খুঁজি ওয়ার্নিং সাইন আছে কিনা, আমরা এখন খুঁজি প্লাজমা লিকেজ হয় যখন, তখন কিছু কিছু সাইন সিমটম পাই আমরা। সাধারণ মানুষের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া উচিত, কারণ ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাংলাদেশে বাড়তেছে। বমির সাথে ব্লিডিং হতো, তারপর গাম ব্লিডিং হতো, দাঁতের প্রতিটা মাড়িতে মাড়িতে রক্ত বের হতো। তবে সিটি কর্পোরেশনের দাবি, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফগিং করছে, লার্ভিসাইডিং করছে, এইভাবে অ্যাকশন আমাদের চলছে। কিছু মেশিনপত্র, আমাদের ইকুইপমেন্টস ডিস্ট্রয় হয়েছে, বাট আমরা সেটাকে রিপ্লেস করতে সক্ষম হয়েছি। ফুল সুইংয়ে আমাদের কাজ অন আছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে মহামারীতে রূপ নিতে পারে। তাই দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সাংবাদিকদের অভিযোগ, ওরিয়ন গ্রুপে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির প্রতিবেদকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে 4টি মামলা করেছে ওরিয়ন গ্রুপ। 2টি টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিআরইউ। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রভাবশালীরা সবসময়ই গণমাধ্যমের কণ্ঠরোধ করার
চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। নতুন বাংলাদেশের এই উদয় পথে কেন এই মামলা, যে মামলাগুলো সাংবাদিকদেরকে সত্য প্রকাশ করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সাংবাদিক নেতাদের সাফ কথা, মামলা দিয়ে সাংবাদিকদের রোখা যাবে না। যদি কেউ রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে এটার নিয়ম রয়েছে, আপনারা রিজয়েন্ডার দিতে পারেন, আপনারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু এই মামলা কিসের ইঙ্গিত বহন করে? অবিলম্বে এই দুর্নীতিবাজদেরকে ধরতে হবে। ওরিয়ন গ্রুপ কোথা থেকে এসেছে? তাদের এত সাহস কোথা থেকে আসলো যে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে? তাদের দুর্নীতি প্রকাশ করার পরে অবিলম্বে মামলা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেল? একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন এই সময় এসে, মালিকরা এই সময় এসে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে। রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও গণমাধ্যমের কাজে বাধা দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেন সাংবাদিকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে একই বিষয়ে রাজধানী তিতুমির কলেজের সামনেও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা 11টায় মহাখালীতে মানববন্ধন করে তিতুমির কলেজ সাংবাদিক সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার কারণেই এই হয়রানিমূলক মামলা। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে। এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলে অভিযোগ করেন তারা। বলেন, আগেও প্রভাবশালীরা সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করলেও কখনোই সফল হয়নি। প্রেস কাউন্সিলে অভিযোগ করবেন কোন সংবাদ মাধ্যম, গণমাধ্যম যদি সংবাদের প্রতি আপনি বিক্ষুব্ধ হন, আপনি যদি মনে করেন সেরকম সংবাদ ঠিক নয়, তখন আপনি সেখানে যাবেন। তাতেও যদি সমাধান না হয় আপনি আইন আদালতে যাবেন। কিন্তু যেভাবে যে কায়দায় যে প্রক্রিয়ায় মামলা করা হয়েছে, এক এক মানহানির মামলা, 1000 কোটি টাকার মামলা, 500 কোটি টাকার মামলা, এগুলো কি? এগুলো নিশ্চয়ই উদ্দেশ্য সৎ নয়। তার মানে যারা সংবাদকর্মী আছেন তাদেরকে আপনি নিরুৎসাহিত করতে যাচ্ছেন, তাদেরকে একভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট তারা সততার সাথে দেশ পরিচালনা করছে, তারা এই অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার অবস্থান নিবে এবং এই মামলা দ্রুত প্রত্যাহার করে নেবেন বলে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন আহতরা। সঠিক তদন্তের জন্য চেয়েছেন জাতিসংঘের সহায়তা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, সহিংসতায় দুদিনে 4 জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের 200-র বেশি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়। এখনো বিভিন্ন এলাকায় আতঙ্ক রয়েছে। সম্প্রতি সহিংসতার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া সরকারের 3 উপদেষ্টা পার্বত্য এলাকা পরিদর্শন করে দায়ীদের বিচারের আশ্বাস দেন। হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে 4 জেলায় নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে 70,000 মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হওয়ায় ঝুঁকির মুখে বাড়িঘর, ফসলি জমি ও বেশ কয়েকটি স্কুল। 3 দিন ধরে উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে। পানির চাপ সামলাতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব জলকপাট। শনিবার রাতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে ওঠে তিস্তার পানি। এর মধ্যে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা তলিয়ে দুর্ভোগে পড়েছেন 20,000 মানুষ। হঠাৎ করে সন্ধ্যেবেলায় পানি বলন আসলো, আসলে রাত 10টার মধ্যে পানি একটু থামানি হলো। পর রাত 12টার মধ্যে আবার বলন আসলো। তখন কি করলাম, গরু ছাগল বউ বাচ্চা নিয়ে আমি রাস্তায় উঠলাম। কুড়িগ্রামের তিস্তা চর ও নদীর তীরে 2,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে আমন ও সবজির ক্ষেত। নদী ভাঙনের কবলে পড়েছে 7টি স্কুল, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলের জমি। হুট করিয়ে যে পানি ছাই দিয়েছে, আমার তো আবার ডুবে গেছে। এখন আমরা ওই চিন্তাতে এখন কি করি, বাড়ি ঘর সব তলায় গেছে,
এখন কই থাকে না থাকে। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার ৪৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আবাদি জমি। পানি উঠেছে রেল লাইনেও। আমরা আন্দোলন নামতে পারি না, খাইতে পারি না, চকির উপরে উঠিয়েছি, আমরা ছাওয়া হাতে বকে ধরিয়েছি। পানি ঘর ঢুকে গেছে। এখন আমরা কষ্ট করে ৩টে গরু কিনছি, ৩টে গরু আমার ২ লাখ টাকা হইবে। এই সারাইতে আমি ঘুম না করি গরুর গোল ঘরে পানি আমরা আইল বান্ধে পানি সেচছি। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নের তিস্তাপাড়ে ধান ও সবজি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে কৃষক। বন্যা ও নদী ভাঙনের আশঙ্কায় প্রস্তুতি রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।